আসসালামু আলাইকুম। আমার নাম আলফাজ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তাদের জীবনের যে অজানা কথাগুলা, যে একজন সেকেন্ড টাইমার কি কি বাধা, কি কি সংগ্রাম করে একটা স্বপ্ন জয় করে, সেই কাহিনীগুলো আজকের ভিডিওতে তুলে ধরবো। তোমরা যারা এই বছর চান্স পাও নাই তারা কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশন নেবা। তোমরা কি জানো প্রতি বছর 1000 থেকে 1500 স্টুডেন্ট সেকেন্ড টাইম প্রিপারেশনে চান্স পায়। আজকের এই ভিডিওটিতে একজন সেকেন্ড টাইমার শুরু থেকে কিভাবে বাধা অতিক্রম করে 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 একজন চান্স পেয়ে যায় সেই কাহিনীগুলো কথা বলবো। 1 নাম্বার পয়েন্ট, প্রথম যারা সেকেন্ড টাইমার তারা কিন্তু পড়াশোনায় প্রথম কিভাবে শুরু করবে সেইটাই তারা হিমশিম খেয়ে যায়, যে ভাইয়া কিভাবে পড়াশোনাটা শুরু করব। যেহেতু আমি এক জায়গায় হোঁচট খেয়েছি, তাহলে আমি প্রথম কিভাবে পড়ার টেবিলে মনটাকে আগে কনসেন্ট্রেট করব। তুমি একটা বই নিয়ে পড়তে যাও, দেখবো পাশ থেকে কটু কথা, পিতামাতা তোমাকে সাপোর্ট দেবে না। আবার কিছু কিছু ফ্যামিলি আছে তার পিতামাতা সাপোর্ট দেয় যে বাবা তুই যতই খারাপ করেছিস না কেন, নেক্সট বার তোর স্বপ্ন জয়ে আমরা সাথী হব। আবার কিছু কিছু ফ্যামিলি আছে যে বলে যে তুই তোর মতো চল, তুই যা করেছিস, আমি তোর পিছনে আর টাকা উড়াইতে পারবো না। এই যে মানুষের ভিতরে হতাশা, দুর্দশা নিয়েই সে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করে। হয়তো যে সেকেন্ড টাইমার সে তার কলেজ লাইফে, তার স্কুল লাইফে স্কলারশিপ প্রাপ্ত, মানুষের কাছে তার একটা আলাদা সুনাম আছে, কিন্তু সে কোনো কারণে চান্সটা মিস করেছে। হোক সেটা এক্সাম হলের স্ট্র্যাটেজি ফলো করার না কারণে, হোক সেটা তার দুর্ভাগ্যক্রমে, বাট সেগুলো কি মানুষ জানবে না। সে চান্স মিস করেছে মানে সে কি হয়ে গেল, সেকেন্ড টাইমার হয়ে গেল। সেকেন্ড টাইমারের আর এক শ্রেণী আছে যারা কাটমার্কের খুব কাছাকাছি নাম্বার পায়, এরাই সব থেকে বড় কপাল পোড়া। কেন? এবার কাটমার্ক ছিল 73.5, কিন্তু সে পেয়েছে কত জানো? সে পেয়েছে 72, সে পেয়েছে 73, এমনকি যারা 73.5ও পেয়েছে তারাও চান্স পায় নাই। তাহলে তার মতো হতভাগা আর কি আছে বলো? সে কিন্তু অনেক ভালো স্টুডেন্ট, বাট চান্স পায় নাই। কাটমার্ক কাছাকাছি, বাট চান্স হয় নাই। আবার এর ভিতরে দেখো কিছু মুক্তিযোদ্ধা কোটা, তারা 42, 37 এইরকম মার্ক পেয়েও ভালো জায়গায় চান্স পেয়েছে। 73.5 যদি কাটমার্ক হয়ে থাকে, 71 পয়েন্ট সামথিং পেয়েও ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাইছে। কারা জানো? যারা এই শিক্ষা ব্যবস্থার একটা কোটার ভিতরে অন্তর্ভুক্ত। আবার কিছু ফ্যামিলি আছে যারা চান্স মিস করার পর পিতামাতা হাল ছেড়ে দেয়, বলে তুই এত কম মার্ক পেয়েছিস, তুই আর পরীক্ষা দিয়ে কি করবি, তোর বিয়ে ঠিক করব, তুই সামনে বছর বিয়ে করবি। এইরকম তার পরিণতির শিকার হইতে হয়। আবার কিছু ফ্যামিলি আছে যারা চান্স না পাইলেও পিতামাতা বলে আব্বা মা তুমি যত কষ্ট হোক তুমি আর একবার চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি পারবা। আর তারা কিন্তু পেরেই দেখায়, কিন্তু এই সাপোর্টটা বা কয়জনই দেয় বলো? যারা মেডিকেলে টপ করে তাদের কাছ থেকেই এইচএসসি 25-26 ব্যাচরা গাইডলাইন নেয়, ভাইয়া আপনি কিভাবে পড়াশোনা করছিলেন তাই এই ঢাকা মেডিকেলে চান্স পাইলেন, ওই মেডিকেলে চান্স পাইলেন। বাট কখনই কি জিজ্ঞাসা করে কোনো সেকেন্ড টাইমার রে, ওই 25 ব্যাচ, ওই 26 ব্যাচ, যে ভাই আপনি কেন চান্সটা মিস করলেন? এই কথা কিন্তু বলে না। কারণ ওই মেয়েটা, ওই ছেলেটা চান্স মিস করেছে কেন? কারণ সে স্পেসিফিক কিছু ভুল করেছে। কেবলমাত্র সে জানে যে কোনগুলো ভুল করলে আমি যেমন চান্স মিস করেছি, আমার 25 ব্যাচ, 26 ব্যাচ বা অন্য অন্য মেডিকেল অ্যাসপাইরেন্টরা চান্স মিস করতে পারে। কিন্তু আমাদের সমাজ এমন হয়ে গেছে যে সে কোন কোচিং করেছে, সে কত ঘন্টা পড়তো, সে হাঁকতো না মুখতো, এই সকল জিনিসপত্র শুনে সে শুধু নিজের ভিতরে ধারণ করতে চায়। বাট এটা ভুল। তোমার পার্সোনালিটি সম্পূর্ণ তোমার। বাট এখানে একটা কথা আছে, কখনো কোনো 25 ব্যাচ, 26 ব্যাচ কখনোই কোনো সেকেন্ড টাইমারকে জিজ্ঞাসা করে দেখো আপু আপনি কেন চান্সটা মিস করলেন, আমার কি সেই ভুলটা করা দরকার কিনা। একজন সেকেন্ড টাইমার ভালো রিভিউ দিতে পারে একটা কোচিং সম্বন্ধে, বাট একজন ভালো চান্সপ্রাপ্ত স্টুডেন্ট একটা কোচিং সম্বন্ধে ভালো একটা রিভিউ দিতে পারবে না। যে চান্স মিস করেছে সে যদি স্যাটিসফাইড থাকে ওই কোচিং সেন্টারের প্রতি, তাহলে মনে করবা হ্যাঁ ওই কোচিং সেন্টারটা ভালো ছিল। বাট যে ফার্স্ট হয়েছে তার কাছে কখনো জিজ্ঞাসা করতে যেও না যে ভাই সে কোন কোচিংয়ে পড়তো, সে কত ঘন্টা পড়তো। কোচিং নির্বাচন একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। পদক্ষেপ নিতে গেলে একটু ভেবে চিন্তে নিও, কোন কোচিংয়ে ভর্তি হব, কোথায় ভর্তি হব, এইগুলা একজন ব্যর্থ স্টুডেন্টের কাছে জিজ্ঞাসা করে দেখো যে তার কি অবস্থা ছিল। পড়াশোনা শুরুই করতে পারছো না, ভাইয়া তাহলে আমার করণীয় কি? তোমরা
কোনো একটা কোচিংয়ের সাথে যুক্ত হয়ে যাও, ওকে? আর অনলাইনে ক্লাস করবা বেশি করে। আশা করি তুমি তোমার পথ খুঁজে পাবা। বাট তোমরা যারা এখন ওই পড়াশোনা শুরু করতে পারছো না, এদিকে ডেন্টাল, এদিকে ভার্সিটি, ওইদিকে এগ্রি, এই সকলের প্যাসের ভিতরে তুমি আটকে গেছো, তারা কি করবা? তারা ডেন্টালের পরবর্তী থেকেই একদম পিওরলি যেভাবে তুমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলা সেমভাবে প্রিপারেশন নেবা। এবং যতই মানুষই বলুক না কেন এইবার অনুশীলনী আসবে না, এইবার অনুশীলনী থেকে প্রশ্ন করবে না, এইবার প্রশ্ন কঠিন আসবে, এই সকল প্রশ্ন কখনোই বিশ্বাস করবা না। তুমি মানুষের কথা শুনবা না, তুমি তোমার মতো প্রিপারেশন নিবা। দাগানো লাইন পড়বা, এমসিকিউ প্র্যাকটিস করবা, এমন করে এমসিকিউ প্র্যাকটিস করবা যেগুলা কঠিন লাগবে সাইটে স্টার চিহ্ন দিবা, যেগুলা সহজ লাগবে সেগুলো স্কিপ, যেগুলো কঠিন সেগুলো মার্কার দিয়ে দাগায় রাখবা, ভবিষ্যতে সেগুলো রিভিশনের জন্য কাজে লাগবে। এমন পর্যায়ে চলে যাবে এমসিকিউ সলভ করতে করতে যাতে তোমার মনে ঘেন্না ধরে যায় যে আমি আর এমসিকিউ সলভ করবো না, বাট তুমি করতেই থাকবা, ওকে? আগে সেকেন্ড টাইমের ক্ষেত্রে 5 কাটতো, এখন কাটবে কত? 3। এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় 3 কাটছে। এটা কিন্তু অ্যাপ্লিকেশনের পরে মানুষ জানতে পারছে তাই, বাট এইবার কিন্তু মানুষ জানে যে সেকেন্ড টাইমের ক্ষেত্রে 3 কাটবে, যেখানে আগে 5 কাটতো। সেই ক্ষেত্রে তোমার করণীয় হলো যে বেশি বেশি পড়াশোনা করা। কারণ কি? কারণ এইবার বেশি পরিমাণে অ্যাপ্লিকেশন আসবে, আগের থেকে এইবার সেকেন্ড টাইম মেডিকেলের চান্স পাওয়ারও হার বাড়বে, স্টুডেন্ট অ্যাপ্লাইয়ের সংখ্যাও বাড়বে। সেই ক্ষেত্রে তোমাদের কাছে বলে রাখি যে বেশি বেশি করে পড়াশোনা করো। তোমাদের জন্য দোয়া রইল।